এবার নারায়ণগঞ্জে সাবেক আইজিপি বেনজিরের বাগানবাড়ির জব্দ, শনিবার পর্যন্ত থাকবে ইউপি সদস্যের জিম্মায়। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত ইতিহাস জানার আহ্বান। ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধু, বললেন ওবায়দুল কাদের। দেশের অগ্রযাত্রায় যন্ত্রণা হয় অনেকের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠার উপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়িটি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপপরিচালক মইনুল হাসান রৌশনীর নেতৃত্বে একটি দল শনিবার বিকেলে রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকার লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে। স্থানীয়রা এতদিন কোনো কথা না বললেও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে অনেকে বাড়ির ফটকে এসে জড়ো হন। তারা জানান, ৮ বছর আগে এই এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১,৮৩,০০,০০০ টাকায় ৫৫% জায়গা কেনেন বেনজির। তারপর বছর 4 আগে ওই বাড়িটি নির্মাণ করা হয়। প্রায় সময় এই বাড়িতে রাত যাপন করতেন সাবেক পুলিশ প্রধান। বাসা যারা নাকি দেখশুন করে জিজ্ঞেস করলে এরা বলতো যে ওনার ওয়াইফ। আবার মেয়ে দুইটা জিজ্ঞেস করলাম যে এই দুইটা কে, বললো এর মেয়ে। মাঝে মধ্যে আসতো, এগো নিয়েও আসতো, আবার এগো সারও আসতো। ওনার যে গার্ড কিছু সরকারি বাহিনীও থাকতো, পুলিশের সোর্সের লোকজন থাকতো। তো শুনেছি যেটা বেনজির সাহেবের বাড়ি আর কি। আইসা হেরা আনন্দ ফুর্তি কইরা যায়, ওই কিছু করে হেরা চলে যায়, এখন মতন হেরা। 1.5 মাস যাবত আছি দেখাশোনা করতে, কুকুর আছে, পাখি আছে, ওদের দেখাশোনা করতে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশ ক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশে বাড়িটি ক্রয় করা হয়েছে। নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। দোতলা ভবনটিতে কিছু কুকুর ও পাখি রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে সেভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। প্রকৃত ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তফসির হাসান। 2 দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি আসেন গিমারডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাংলাদেশের সুফল গ্রহণ করার লক্ষ্যে এই আঙিনাতেই 7 বছর বয়সে পড়াশোনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিদ্যাপীঠে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন কন্যা শেখ হাসিনা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। আন্তরিক সময় কাটান শিশুদের সাথে। পরে প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট,
যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে, আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমি একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। ৭৫ বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে, যা সব মানুষেরই জানা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। 7 বছর বয়সে ভর্তি হয়ে যে স্কুল থেকে হয়েছেন বঙ্গবন্ধু, হয়েছেন বিশ্ব নেতা, সেই স্কুলেই পরম্পরায় শিক্ষা নিচ্ছেন হাজারো শিক্ষার্থী। বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেই এই শিক্ষার্থীরা হয়ে উঠবেন এক একজন দেশ গড়ার কারিগর। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন সরকার প্রধান। ফুল দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৩ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখানে রয়েছে ৭১টি দোকান, 2টি কমিউনিটি সেন্টার, বাণিজ্যিক ফ্লোর। এর পাশাপাশি ভিভিআইপিদের থাকার স্থানও রয়েছে এ মার্কেটে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আর জুলাই 4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে যুগান্তকারী বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। অগ্রাধিকার পেতে যাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু। সফরে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে সবচেয়ে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত 10 বছরে 4 বার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এরপর বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি সামলানোর আগেই বৈশ্বিক যুদ্ধের কারণে যে সামষ্টিক অর্থনৈতিক চাপ রয়েছে, তা থেকে উত্তরণে চীনের কাছ থেকে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ও অর্থনীতিই হবে এবারের সফরের অগ্রাধিকার। 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে চীনের কাছ থেকে বাণিজ্য সহায়তা ও বাজেট সহায়তার আওতায় ঋণ, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, ব্লু ইকোনমি, মুক্ত বাণিজ্য চুক্তির সমীক্ষার ঘোষণা ও একাধিক সেতু নির্মাণ ও সংস্কার প্রসঙ্গ রয়েছে। এবারের সফরের বিশেষ দিকটি হবে আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য চীনের $700 কোটি সমপরিমাণ প্রায় 5040 কোটি ইউয়ানের বেশি ঋণ। এর মধ্যে বাণিজ্য সহায়তার আওতায় 500 কোটি ও বাজেট সহায়তার আওতায় $200 কোটি সমপরিমাণ অর্থ স্থানীয় মুদ্রায় বাংলাদেশকে ঋণ দেওয়ার কথা রয়েছে চীনের। বিজনেসে আমাদের অগ্রগতি হবে, এবং আমরা ডলার উপরে যে প্রেশারটা আমাদের এখন আছে, যে রিজার্ভ নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমরা প্রচুর একটা ভালো পর্যায়ে যেতে পারবো, যেখানে আমরা বলতে পারি যে বিশেষ করে চায়নার সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স সেখানে কিন্তু কমে আসবে। এবং আমরা আশা করতেছি অচির ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন জিনিস যাচ্ছে। এটা হলো বিভিন্ন দেশ কিন্তু এখন চায়নার প্রতি এম্বার্গো দেওয়া, সেখানে তারা সরাসরি কোনো প্রোডাক্ট পাঠাতে পারে না। সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি একটা রি-এক্সপোর্ট জোন করতে পারি বাংলাদেশে, দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফর দ্য বিজনেস। চীন থেকে পণ্য আমদানি করতে বাংলাদেশকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ইউয়ান ব্যবহার করতে পারলে ডলার সাশ্রয় হবে। যে আমাদের এখানে চাইনিজ বিনিয়োগের বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার জন্য এইখানে আমাদের বিভিন্ন আইন, বিশেষ করে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের এখানে আমাদের শিল্প কলকারখানার যে অবস্থান, এটার জন্য আমরা যে কাজগুলো করছি,
এটার একটি সফল পরিণতি ইম্পোর্টের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজের ক্ষেত্রে আমরা চায়নার একটা বড় ধরনের। সুতরাং এই সফরে আমরা মনে করি এই দুটি ক্ষেত্রে আমরা আমাদের একটি নতুন মাইলস্টোন আমরা দাঁড় করাতে পারবো। আমরা বলে আসছিলাম যে চাইনিজ ইউএন দিয়ে যদি আমরা আমাদের এলসিগুলো করতে পারি, তো এটার জন্য চাইনিজ একটি ব্যাংকের এইখানে প্রয়োজন। সফরে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলেও আশা ব্যবসায়ীদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু এবং চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে সহ দেশের উন্নয়নে অনেকের যন্ত্রণা হয়। মাহমুদ হাসানের প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় চীনের সঙ্গে বাংলাদেশের পার্টনারশিপ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায়। আর এইসব সমাধান কেন হয়েছে? 25 বছরের মৈত্রী চুক্তি। এই চুক্তিকে তারা বলছে গোলামির চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি। খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। ওবায়দুল কাদের জানান, দেশের উন্নয়নের জন্য যেখানে সাহায্য দরকার সেখান থেকে সাহায্য নেওয়া হবে। মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে এসব নিয়ে অনেকের যন্ত্রণা হয়। তাদের মন্তব্যের কোনো জবাব দিতে চান না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মেরুদণ্ডহীনটা নত জানু বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনোদিনও নত জানু হবে না। গত 16 বছরে বাংলাদেশ বদলে গেছে। সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলও বদলেছে। শেখ হাসিনার সরকার থাকলে সব সমস্যার সমাধান হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পাহাড়ের হাসি কান্নার সঙ্গে আমরা আছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পেনশন নিয়ে আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। সকালে বুয়েটে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। আন্দোলনের 6ষ্ঠ দিনে দেশের 39টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। 6ষ্ঠ দিনের মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তাদের দাবি, প্রত্যয় স্কিম বাতিল করে আগের ধারা অব্যাহত রাখা। শিক্ষকরা বলেন, কিছু মানুষ সরকারকে ভুল বুঝিয়ে প্রত্যয় কর্মসূচির মধ্যে নেওয়ার চেষ্টা করছে। ক্লাস, তারপর পরীক্ষা এগুলো বন্ধ করে আন্দোলন করতে হচ্ছে, এটাই তো অত্যন্ত দুঃখজনক। কারণ এই পর্যায়টা গেলে এটা বিশ্ববিদ্যালয়ের সবার জন্যই ক্ষতিকর, শিক্ষকদের জন্য ক্ষতিকর, ছাত্রদের জন্য ক্ষতিকর, ওভারঅল দেশের জন্য এটা ক্ষতিকর। কিন্তু এই পর্যায়ে যেতে হয়েছে, তো আমরা আশা করবো এটা খুব দীর্ঘায়িত হবে না এবং এই ব্যাপারে সরকার সদয়ভাবে দেখবেন। আগামী দিনের যে প্রজন্ম যারা শিক্ষকতাকে ভালোবাসে, শিক্ষকতায় যোগদান করতে চায়, যারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে চায়, তাদেরকে অনুৎসাহিত করবে। আমাদের এই আন্দোলন অবশ্যই চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে। 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এই প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করার কারণে আগামী দিনে উচ্চশিক্ষায় একটি বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ কোনো মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করবে না। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঐক্যবদ্ধভাবে তাদের এই ন্যায্য দাবিতে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে দেন, উচ্চশিক্ষাকে বাঁচান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে আন্দোলন করছে,
আগামী দিনের সোনার বাংলার জন্য। প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা স্বতন্ত্র বেতন স্কেলে যাব, এবং আমাদের আত্মমর্যাদার জন্য আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, আমাদের যেই গ্রেড সুপার গ্রেডের শিক্ষকদের অন্তর্ভুক্তি যেটি 2015 সালে প্রতিশ্রুতি ছিল, সেটি আমাদেরকে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন করতে হবে। এই তিনটি দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে প্রত্যয় কর্মসূচি বাতিলের দাবিতে শিক্ষকদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফেডারেশনও অবস্থান কর্মসূচি পালন করছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার নারায়ণগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের বাগানবাড়ি জব্দ, শনিবার পর্যন্ত থাকবে ইউপি সদস্যের জিম্মায়। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী, দেশের প্রকৃত ইতিহাস জানার আহ্বান। ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধু বললেন ওবায়দুল কাদের, দেশের অগ্রযাত্রায় যন্ত্রণা হয় অনেকের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।